Hello, my dear students. Hope you are all today. Today I am going to discuss with you about verb in details, extremely in details. Okay, let's follow me. প্রথমে আমরা জানবো ভার্ব কি। সবাই জানি তবুও আমি জানিয়ে দিচ্ছি। A verb is a word which says something about what a person, place, animal or things does. অর্থাৎ ভার্ব হলো একটি শব্দ যা এক কোনো ব্যক্তি, স্থান, প্রাণী বা বস্তু কি করছে সেটা সম্পর্কে বলে। অর্থাৎ এক কথায় যদি বলতে হয় তাহলে ভার্ব হচ্ছে কি কাজ করে বা অ্যাকশন করে এমন শব্দকে আমরা ভার্ব বলি। সেই ভার্ব যদি আমি দু একটা উদাহরণ নিই তাহলেই বোঝা যাবে, যেমন গো, রাইট, প্লে, রান, হেয়ার এক্সেট্রা। ভার্বের ইউজ অনেক রকম। এই ইউজ এর ওপর ডিপেন্ড করে ভার্ব নানা ভাগগুলি আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব। ওকে ডিয়ার স্টুডেন্টস, ফলো মি অ্যাটেন্টিভলি। ওকে, ভার্ব দেখো, ভার্বের আমি একটা ক্লাসিফিকেশন দেখাচ্ছি। ভার্বের ক্লাসিফিকেশনটা ভালো করে লক্ষ্য করবা। অন্যান্য বই পুস্তকে যা থাকে তার থেকে একটু আমি আলাদা রকমভাবে এখানে দেখাতে চেষ্টা করছি। আমি ভার্বকে অ্যাকর্ডিং টু দ্য রোল অফ ভার্ব, অ্যাকর্ডিং টু দ্য অবজেক্ট আর অ্যাকর্ডিং টু দ্য টেন্স, অর্থাৎ ভার্বকে প্রথমে আমরা বাক্যের মধ্যে কী ভূমিকা পালন করে সেই হিসাবে আমরা ভাগ দেখাবো। তারপরে অবজেক্ট বা কর্ম নিয়ে যে কাজ করে ভার্ব তার উপরে ভাগ দেখাবো, এবং টেন্স বা কাল যেটা বলি ভার্বের সেটার উপর ভাগ করে আমি দেখাবো। প্রথমে আমরা দেখাই যে ভার্ব সেন্টেন্সে যখন কাজ করে তার উপর নির্ভর করে ভার্বটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। প্রথম ভাগকে বলছি আমরা মেইন অর প্রিন্সিপাল ভার্ব, তারপরে দ্বিতীয়টাকে বলছি আমরা অক্সিলারি ভার্ব। আবার শুনবে, সেন্টেন্সের মধ্যে ভার্ব কি ভূমিকা পালন করছে বা কি কাজ করছে সেটার উপর নির্ভর করে আমি ভার্বকে দুটো ভাগে ভাগ করেছি, মেইন ভার্ব অর প্রিন্সিপাল ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব। আর অবজেক্টের উপর নির্ভর করে ভার্বকে আমি দুটো ভাগে ভাগ করেছি, একটা ট্রানজিটিভ ভার্ব আর একটা ইনট্রানজিটিভ ভার্ব। আর টেন্স, ভার্বের যে টেন্স হয় সেই টেন্সের উপর নির্ভর করে আমি ভার্বকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে রেগুলার অর উইক ভার্ব আর একটা হচ্ছে ইরেগুলার অর স্ট্রং ভার্ব। এখন আমি তোমাদেরকে এই ভার্বের একটা ডেসক্রিপশন দিব, অর্থাৎ নাও আই উইল গিভ দ্য ডেফিনেশন অফ অল অ্যাফোরসেড ভার্বস, জাস্ট ফলো মি। মেইন ভার্ব, মেইন ভার্ব কাকে বলে? এ ভার্ব দ্যাট এক্সপ্রেস দ্য ফুল মিনিং অফ দ্য সাবজেক্ট ইন আ সেন্টেন্স ইজ কল্ড মেইন অর প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ একটা বাক্যের মধ্যে সাবজেক্ট কি করছে সে সম্পর্কে একটা পূর্ণ ধারণা দেয় যে শব্দটি, তাকে আমরা প্রধান বাক্য বলে থাকি। যেমন ডু, গো, রাইট, প্লে, রিড, সুইম এক্সেট্রা। এবার আমরা আসছি অক্সিলারি ভার্ব। এ ভার্ব দ্যাট হেল্পস দ্য মেইন ভার্ব টু এক্সপ্রেস ইটস ফুল মিনিং ইন আ সেন্টেন্স ইজ কল্ড অক্সিলারি ভার্ব। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে প্রধান যে ভার্ব বা প্রধান যে ক্রিয়াটা আছে তাকে সাহায্য করে সেন্টেন্সে সম্পূর্ণরূপে একটা অর্থ প্রকাশের জন্য। অর্থাৎ অক্সিলারি ভার্ব নিজস্ব কোনো অর্থ হয় না বটে, সে শুধু কি করছে, মেইন ভার্বকে তার অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশে একটা সাহায্য করে। যেমন ধরে নাও ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদি। বাট অ্যাকর্ডিং টু মি দেয়ার আর টু কাইন্ডস অফ অক্সিলারি ভার্ব। আমি এখানে একটা নতুন জিনিস অ্যাড করেছি। আমার মতানুসারে কিন্তু আমি অক্সিলারি ভার্বকে দুটো ভাগে ভাগ দেখাচ্ছি। ভালো করে লক্ষ্য রাখবে যে ভার্বগুলো কীভাবে ভাগ করছি। অক্সিলারি ভার্ব আমরা দুটো ভাগে পাচ্ছি। একটাকে আমি বলছি পার্মানেন্ট অক্সিলারি, আর একটাকে বলছি টেম্পোরারি অক্সিলারি। ভালো করে লক্ষ্য রাখবে, পার্মানেন্ট অক্সিলারি আর টেম্পোরারি অক্সিলারি। পার্মানেন্ট কথাটার অর্থ তো তোমরা জানোই যে স্থায়ী। সেই পার্মানেন্ট অক্সিলারির মধ্যে আমরা তিনটে ভার্বকে দিয়েছি, বি ভার্ব, হ্যাভ ভার্ব আর মডালস। আর টেম্পোরারি অক্সিলারি ভার্বের মধ্যে আমরা দিচ্ছি ডু ভার্ব। তাহলে বি ভার্ব, হ্যাভ ভার্ব এগুলো কী জিনিস আমরা এখন জেনে নেব ঠিক মতো। বি ভার্ব আমরা তিনটে পাচ্ছি। দেখো, প্রেজেন্ট টেন্সে দেখাচ্ছি অ্যামিজার। আবার শুনবো ভালো করে, বি ভার্ব প্রেজেন্ট টেন্সে আমি অ্যামিজার বলছি, পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার, আর ফিউচার টেন্সে শ্যাল বি, উইল বি। এবার আমি যাব হ্যাভ ভার্বের মধ্যে। হ্যাভ ভার্ব আমরা প্রেজেন্ট টেন্সে পাচ্ছি হ্যাভ বা হ্যাজ, আর পাস্ট টেন্সে পাচ্ছি হ্যাড। আবার বলছি, হ্যাভ ভার্ব আমরা প্রেজেন্ট টেন্সে পাচ্ছি হ্যাভ বা হ্যাজ, আর পাস্ট টেন্সে পাচ্ছি হ্যাড। এরপরে আমরা আসবো মডাল। মডেলসগুলো আমাদের কী কী আছে? শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মাস্ট, মে, মাইট, ওট টু, ইউজ টু এক্সেট্রা। আবার লক্ষ্য করো,
শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মাস্ট, মে, মাইট, ওট টু, ইউজ টু ইত্যাদি। এর মধ্যে আবার সেমি মডেলস আছে দুটো, সেটা হচ্ছে কি নিড আর ডেয়ার। নিড আর ডেয়ার, তাহলে ওপরে হলো আমাদের 11টা আর নিচের দুটো, অর্থাৎ মডেলস আর সেমি মডেলস মিলে টোটাল মডেলস যদি আমরা বলি 13 পিস পাচ্ছি। এই টোটাল 13 পিস মডেল, এর ঊর্ধ্বে কিন্তু কোনো মডেল নেই। এবার প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ, আমরা যে ডু ভার্বটা বলেছিলাম, সেই ডু ভার্বটা যেটাকে আমরা টেম্পোরারি অক্সিলারি ভার্ব হিসেবে রেখেছিলাম, সেটার মধ্যে যখন আসছি তখন আমরা কি দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট টেন্সে ডু ভার্ব আমরা পাচ্ছি ডু এবং ডাজ, আর পাস্ট টেন্সে পাচ্ছি ডি। তাহলে পার্মানেন্ট এবং টেম্পোরারি সবগুলো ভার্বই আমার দেখানো হয়ে গেল। এবার আমরা আসছি ইন শর্ট, যদি বলি সংক্ষেপে, যদি এই যে অংশটা এতক্ষণ ধরে আমরা বুঝলাম তার সংক্ষিপ্ত যদি কিছু রূপ দেখায়, সেটা কি যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব আর মডেলস, এই 4টা ভার্বকে একত্রে আমরা অক্সিলারি ভার্ব বলি। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে অক্সিলারি ভার্ব মানে কিন্তু কোনো একটা ভার্বকে বোঝাচ্ছে না। অক্সিলারি ভার্ব কিন্তু একটা সমষ্টি রয়েছে। কি কি ভার্বের সমষ্টি? বি ভার্ব, যে বি ভার্ব প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর পেলাম, পাস্ট টেন্সে ওয়াজ আর পেলাম এবং ফিউচার টেন্সে শ্যাল বি, উইল বি। তার মানে ওখানে 3টে, তারপরে 2টো 5টা আর 2টো 7টা, ওখানে 7টা থাকছে বি ভার্ব, আর হ্যাভ ভার্ব পাচ্ছি 3টা, তাহলে 7 3 10, আর এইদিকে ডু ভার্ব পাচ্ছি আমরা 3টা, 10 3 13, আর মডেলস পাচ্ছি আমরা 13। তাহলে বলতে গেলে অক্সিলারি ভার্ব আমরা মোট পাচ্ছি 13 2 26টা। এই 26টা ভার্বকে একত্রে আমরা বলি অক্সিলারি ভার্ব, মনে রাখতে হবে এটা ভালো করে। এইবার আমরা বাক্যে অবজেক্টের উপর নির্ভর করে ভার্বকে যে দুটো ভাগে ভাগ করেছিলাম, তার একটি ভার্বের নাম ছিল ট্রানজিটিভ, আরেকটি ভার্ব ছিল ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? এ ভার্ব দ্যাট টেক্স অ্যান অবজেক্ট টু এক্সপ্রেস ইটস মিনিং ইজ কল্ড ট্রানজিটিভ ভার্ব। খুব সহজ কথা, একটা ভার্ব যখন তার অর্থ প্রকাশের জন্য একটি অবজেক্টের সাহায্য নেয়, তখন সেই ভার্বটিকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। ট্রানজিটিভ ভার্বের বাংলা হচ্ছে সকর্মক ক্রিয়া। তাহলে ট্রানজিটিভ ভার্বটা আবার বলছি, কর্ম লাগবে এখানে। যখন একটা ভার্ব আমরা বলবো, সেই ভার্বটা কর্ম বা অবজেক্ট ছাড়া কিন্তু তার অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবে না। যখন একটা ভার্ব কোনো অবজেক্টকে নিয়ে তার অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন আমরা তাকে ট্রানজিটিভ বা সকর্মক ক্রিয়া বলি। যেমন একটা এক্সাম্পল নিলে বোঝা যাবে, যেমন আই ইট রাইস। আই ইট রাইস, যদি আই ইট, ইট এখানে ভার্ব রয়েছে, আই সাবজেক্ট, সাবজেক্ট খাচ্ছে, কি খায়? যতক্ষণ না রাইস কথাটা বলা হচ্ছে ততক্ষণ খাওয়া কথাটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না। হেয়ার উইদাউট রাইস ইট ডাজ নট এক্সপ্রেস ইটস মিনিং, অর্থাৎ রাইস কথাটি ছাড়া ইট কথাটি সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারছে না। সেই কারণে ইট ভার্বটি এখানে ট্রানজিটিভ ভার্ব। নিশ্চয়ই বোঝা গেল। আবার বলি যে ট্রানজিটিভ ভার্ব কিন্তু সবসময় একটা অবজেক্টকে তার অর্থ প্রকাশের জন্য নেয়, অবজেক্ট ছাড়া তার অর্থ অর্থহীন হয়ে পড়ে। এবার আসছে ইন্ট্রানজিটিভ ভার্বে। ইন্ট্রানজিটিভ ভার্ব ঠিক তার উল্টোটা, এ ভার্ব দ্যাট ডাজ নট টেক অ্যান অবজেক্ট টু এক্সপ্রেস ইটস মিনিং ইজ কল্ড ইন্ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ ইন্ট্রানজিটিভ ভার্বকে, যে ভার্ব তার অর্থ প্রকাশের জন্য কোনো রকম অবজেক্টের প্রয়োজন পড়ে না। আবার বলছি, এই ভার্বটা সবসময় অবজেক্ট ছাড়াই তার অর্থ প্রকাশ করতে পারে। যেমন আই এম রানিং, আমি দৌড়চ্ছি। রানিংটা এখানে আমরা ভার্ব পাচ্ছি। তাহলে রানিং, দৌড়চ্ছি, কখনোই কিন্তু কি দৌড়চ্ছি, কেন দৌড়চ্ছি, কোথায় দৌড়াচ্ছি, এগুলো প্রশ্ন আসে না। আমি দৌড়চ্ছি বলে লোকে বুঝে যাবে যে আমি দৌড়চ্ছি। হেয়ার রানিং নিডস নো অবজেক্ট টু এক্সপ্রেস ইটস মিনিং, অর্থাৎ রানিং ভার্বটার অর্থ প্রকাশের জন্য কোনো অবজেক্টের প্রয়োজন পড়ছে না। সো রানিং ইজ ইন্ট্রানজিটিভ ভার্ব, সেই কারণে এখানে রানিং কিন্তু একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। Now I have come to the end of the discussion today. আমি এখানে রেগুলার আর ইরেগুলার, তোমাদের মনে করে দেখো যে টেন্সের ভাগ অনুসারে আমরা কিন্তু ভার্বটাকে দুভাগে ভাগ করেছিলাম, একটা রেগুলার আর একটা ইরেগুলার ভার্ব করেছিলাম। সেখানে রেগুলার ভার্বের আরেকটা নাম কিন্তু আমরা বলি উইক ভার্ব, আর ইরেগুলার আরেকটা নাম বলি আমরা স্ট্রং ভার্ব। রেগুলার ভার্ব কাকে বলা হয়? রেগুলার ভার্ব ক্যান বি ক্রিয়েটেড পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম বাই অ্যাডিং ইডি টু দ্য বেস ফর্ম। অর্থাৎ ভার্বের যে বেস ফর্ম বা রুট ফর্ম বলি বা প্রেজেন্ট ফর্ম যেটা বলি, তার সাথে সাধারণত ইডি যুক্ত করে সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম, যাকে সংক্ষেপে আমরা V2 বা V3 বলি, তাকে আমরা বলছি রেগুলার ভার্ব বা উইক ভার্ব। উইক ভার্ব কেন বলা হচ্ছে? এই ভার্বটা সবসময় কি ইডি নিয়েই বেশিরভাগ ক্ষেত্রে গঠন হয়, সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম, মানে V2 এবং V3। কিছু এক্সাম্পল আমি এখানে নিয়েছি, অনেকটা এক্সাম্পল নিয়েছি আমি এখানে। দেখো, আক্স, যেমন ইডি দিলে আক্সড হয়ে গেল। ব্লেস, ইডি দিচ্ছি ব্লেসড হয়ে যাচ্ছে। কল, ইডি দিচ্ছি কল্ড হয়ে যাচ্ছে।
ডিফেটেড হয়ে যাচ্ছে, এন্ডেড হয়ে গেল। এইভাবে আমি যতগুলো ভার্ব এখানে ব্যবহার করেছি, শেষে দেখো ওবেইড দিয়েছি, এই যে ভার্বগুলো দিয়েছি সবই ইডি দিয়ে যুক্ত করা হয়েছে। এর সবসময় সেকেন্ড ফর্ম মানে V2 এবং থার্ড ফর্ম অর্থাৎ V3 সর্বদাই সেম হয়। সেই কারণে একে উইক, দুর্বল বলা হচ্ছে। উইক ভার্ব বা রেগুলার, নিয়মিত, কেননা পরপর একই রকমভাবে পরিবর্তন হচ্ছে। এবার আসছি ইরেগুলার ভার্বে। ইরেগুলার ভার্বস আর ভার্বস দ্যাট don't take on the regular ed, d or ied spelling patterns of the past form V2 or past participle form V3। মানে এই ভার্বগুলো কখনোই কিন্তু ডি বা ইডি বা আইইডি বানানের সঙ্গে পরিবর্তিত হয়ে কখনোই সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম তৈরি হয় না। এরা নিজস্ব রীতি রেওয়াজে চলে, মানে এরা সবসময় নিজের মতো পরিবর্তন হয়। মেনি অফ দ্য ইরেগুলার ভার্ব 2 or verb 3 forms are the same, such as cut, had, let, heard, fed, sold। এই ভার্বগুলো আবার কোনো পরিবর্তনই হয় না। এটাও কিন্তু আমরা ইরেগুলার ভার্বের মধ্যে ধরি। আর বাকি কিছু ইরেগুলার ভার্ব আমি তোমাদেরকে একটা টেবিলের সাহায্যে দেখাবো। রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বের যে 3টি করে ফর্ম আছে, যেমন 3টি ফর্ম, 5টি করে ফর্ম আছে, যেমন V1, V2, V3, V4, V5। আমি তোমাদেরকে খুব সুন্দর করে আজকে বুঝিয়ে দেবো যে V1 বলতে কোন ভার্বটাকে বোঝানো হচ্ছে, V2 বলতে কোনটা, V3 কোনটা, V4 কোনটা এবং V5 কোনটা। জাস্ট লিসেন টু মি কেয়ারফুলি। দেখো আমি একটা ছক করেছি। প্রথম ছকটাকে বলছি বেস ফর্ম বা রুট ফর্ম, আবার V1 দেওয়া আছে। দ্বিতীয়টা V2 মানে পাস্ট ফর্ম, তৃতীয়টা V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, আর চতুর্থটা V4 মানে সিম্পল প্রেজেন্ট। বা এটা অবশ্যই কিন্তু এই ফর্মটা সাবজেক্ট সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তবেই কিন্তু বসানো হয়। V4 যেটা, সেটা মনে রাখবে যে সিম্পল প্রেজেন্ট টেন্সে একমাত্র ব্যবহার করা হয়, এবং কখন, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আর V5 কি, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানেই ভার্বের রুট ফর্মের সাথে সবসময় আইএনজি যুক্ত হবে। ভার্বের রুট ফর্মের সঙ্গে সবসময় আইএনজি যুক্ত হবে। আর এই ভার্বটা মানে কোন ভার্বটা কখন কোথায় ব্যবহার হয় সব কিছুই আমি পরে ধীরে ধীরে বলছি। V1 দেখো রুট ফর্ম বা বেস ফর্ম, এটার আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম। যে ফর্মটা ভার্বের প্রথম মানে আসল রুটটাই হচ্ছে এটা। এই ভার্বটাকে আমরা প্রথমে এই অবস্থাতেই পাই, সেই কারণে এটাকে বেস ফর্ম বলা হচ্ছে। এটা যখন V2-তে যাচ্ছে দেখো অ্যারোজ হয়ে গেল, তারপরে V3-তে গিয়ে অ্যারাইজেন হচ্ছে, আর V4-এ কি হচ্ছে, এস বাই এস যুক্ত অর্থাৎ অ্যারাইজেস, আর V5-এ গিয়ে অ্যারাইজিং। এইভাবে এখানে দেখো অ্যারাইজ, অ্যারোজ, অ্যারাইজেন, এখানে কিন্তু স্ট্রং ভার্ব হিসেবে এখানে আমরা নিয়েছি, বা ইরেগুলার ভার্ব। কারোর সাথে কারো মিল নেই, V1, V2, V3 কারোর সাথে মিল নেই। যেমন ব্রিং, ব্রড, ক্যাচ, কট। তারপরে দেখো ড্র, ড্রিউ, ড্রন, এট, ইটেন। এগুলো ইরেগুলার বা স্ট্রং ভার্ব। এটা যদি উইক ভার্ব হতো তাহলে কিন্তু আমাদের ইডি যুক্ত হতো। যেমন লাস্টে যে ভার্বটা আমি ব্যবহার করেছি দেখো ইমপ্রুভড, এখানে কিন্তু আমরা ডি যুক্ত করেছি, বা ইডি অনেক সময় যুক্ত হয় অন্য ভার্বের সঙ্গে। যেমন প্লে থাকলে প্লেড হয়ে যাচ্ছে। তাহলে রেগুলার আর ইরেগুলার ভার্ব সম্পর্কে আমি আরও একবার সংক্ষিপ্ত একটা ধারণা তোমাদের দিচ্ছি। রেগুলার ভার্ব কি, সাধারণত ভার্বের বেস ফর্ম বা V1 এর সঙ্গে ইডি যুক্ত করা হয়। আর ইরেগুলার কিন্তু তা নয়। ইরেগুলার হচ্ছে ওদের মধ্যে যে লেটার বা বর্ণ রয়েছে, সেই বর্ণের মধ্যে একটা আদান প্রদান বা বর্ণের একটা পরিবর্তন করে হয়। এরা কিন্তু ওই ইডি বা ডি বা আইইডি এমন কোনো রীতিরেওয়াজ মেনে চলে না। আর V4 সবসময় ইউজ হবে সিম্পল প্রেজেন্ট টেন্সের। তাও লক্ষ্য রাখতে হবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, V4 সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া চাই, তবেই ভার্বের সঙ্গে এস বাই এসটা দিতে হবে। আর V5 যেটা আমরা উল্লেখ করছি সেটা কি, সবসময় কন্টিনিউয়াস, সেটা যে কন্টিনিউয়াসই হোক না কেন। কারণ আমি আগে তোমাদেরকে কিন্তু একটা টেন্স সম্পর্কে ডিটেলস আলোচনার ভিডিও ছেড়েছি। যদি কেউ না দেখে থাকো তারা প্লেলিস্টে গিয়ে দেখবে যে ডিসকাশন অফ টেন্স ইন ডিটেলস কথাটা রয়েছে। সেইখানে টেন্সের ভিডিওটা যদি দেখে নাও তাহলে এই কথাগুলো তোমাদের মাথায় আরও খুব ভালো ঢুকবে। অবশ্যই সেই ভিডিওটা দেখবে, তবেই কিন্তু এটা খুব ভালো করে মাথায় ঢুকবে। যে V5 যে বলছি, আমাদের টেন্সের যে 12টা ভাগ রয়েছে, সেই 12টা ভাগের মধ্যে আমরা প্রত্যেক টেন্সে দুটো করে কন্টিনিউয়াস কথা পাই। দুটো করে কন্টিনিউয়াস যদি পাই, 3টা টেন্সে 6 বার কন্টিনিউয়াস পাচ্ছি, তাহলে 6 বার কন্টিনিউয়াসেই কিন্তু আইএনজি আমাদের আসবে। অর্থাৎ V5 যতবার যেখানে যেখানে কন্টিনিউয়াস কথাটা আসবে সেখানেই আইএনজি কথাটা আসবে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস হলেও হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলেও হবে, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যেখানেই কন্টিনিউয়াস আসবে মাথায় রাখতে হবে যে সেখানেই আমার ভার্বের সঙ্গে কিন্তু আইএনজি দিতে হবে।
আশা করি তোমাদের ভার্ব সম্পর্কে একটা নতুন ধারণা এসছে। এরপরে ভার্ব নিয়ে কারো কোনো হয়তো প্রশ্ন থাকবে না। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেটা আমাকে লিখে জানাবে, আমি সেটাকে অবশ্যই সলভ করার চেষ্টা করব। ভালো থাকো, সুস্থ থাকো, ভিড়কে এড়িয়ে চলো, আর মুখে মাস্ক সর্বদা ব্যবহার করো। এই বলে আমার ভিডিও শেষ করছি।